করেছিলাম লাস্ট ক্লাসে, যে মোটামুটি সিঙ্গুলারিটিস কাকে বলে সেটা আমরা দেখেছি। ঠিক আছে, তো এটা আমরা লাস্ট ক্লাসেই দেখেছি। আর জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সটার কাজটা কি তোমাদের মনে আছে কিনা আমি বলে দেই। এই পাশে দেওয়া হচ্ছে এন ডিফেক্টরের ভেলোসিটি, ডেল এক্স দিয়ে, সরি, এক্স ডট দিয়ে বোঝাচ্ছে ডিএক্স বাই ডিটি, টাইমের সাপেক্ষে আমার পজিশনের চেঞ্জ কতটুকু হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, কিভাবে ডিওয়াই দিয়ে হচ্ছে ওয়াই বরাবর ভেলোসিটি, জেড বরাবর ভেলোসিটি, এগুলো হচ্ছে এন ডিফেক্টরের। আচ্ছা, একটা, এইগুলো হচ্ছে আমার জয়েন্ট ভেলোসিটি, আমার যেই রেভলিউট জয়েন্ট বা প্রিজমেটিক জয়েন্ট আছে এগুলোর ভেলোসিটি আমরা এই পাশে লিখতেছি। তো দুটাকে আমরা সমান লিখতেছি কি, কোন ম্যাট্রিক্সের মাধ্যমে? এটাকে আমরা বলতেছি জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স। আচ্ছা, তো জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স যেটা দেখলাম যে খুবই সিম্পল। এই পাশে হচ্ছে আমাদের এন ডিফেক্টরের ভেলোসিটি, এই পাশে হচ্ছে আমাদের জয়েন্ট ভেলোসিটি, আর দুটো ইকুয়াল লেখা যায় কিভাবে? আমার জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সের মাধ্যমে। এখন ধরো আমার রোবটে টোটাল 3টা জয়েন্ট আছে। ধরো এই জায়গায় 3টা জয়েন্ট আছে। 3টা জয়েন্ট কি কি আছে? প্রথমটাও প্রিজমেটিক জয়েন্ট, পরেরটাও প্রিজমেটিক জয়েন্ট, এটাও প্রিজমেটিক জয়েন্ট। এখন আরেকটা যদি আমরা উদাহরণ দেখি, এখানেও 2টা জয়েন্ট আছে, একটা রেভলিউট জয়েন্ট, একটা রেভলিউট জয়েন্ট। আমি বললাম যে আমার এই ফার্স্ট রেভলিউট জয়েন্টটা ধরো 5 আরপিএম এ ঘুরবে, এটা 5 আরপিএম এ ঘুরবে। আমার এন ডিফেক্টরটার ভেলোসিটি কিরকম হবে সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো কিভাবে? আমরা যদি জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সটা জেনে থাকি। ঠিক আছে, কিরকম? আমি বলে দিলাম আমার ফার্স্ট যেই জয়েন্ট সেটা কত আরপিএম এ ঘুরতেছে, 5 আরপিএম এ। সেকেন্ড জয়েন্ট সেটা কত আরপিএম এ ঘুরতেছে, 5 আরপিএম এ। সেই ক্ষেত্রে আমার এন ডিফেক্টর মানে যে আমার টুল সেন্টারের যে শেষ মাথাটা, এটার জন্য হচ্ছে এই যে এটাকে আমরা ধরতেছি এন ডিফেক্টর, যে আমার টুলের লাস্ট মাথাটা, ঠিক আছে, রোবটের লাস্ট এই অংশটা, সেটা আমার কোন ভেলোসিটিতে মুভ করবে সেটা আমরা জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স দিয়ে পেয়ে যাই। এখন ম্যাট্রিক্সটা কেবল এখানে যে লেখা দেখে যতটা সিম্পল মনে হচ্ছে অতটা সিম্পলও না। এটা যদি আমার 3টা জয়েন্ট থাকে তাহলে এখানে 1 2 3, 3টা কলাম পাচ্ছি, আর রো পাচ্ছি কয়টা? এখানে যেহেতু 6টা ভ্যালু আছে আমি রো পাচ্ছি টোটাল 6টা। আমার যদি 6টা জয়েন্ট থাকতো তাহলে কত বাই কত ম্যাট্রিক্স পেতাম? 6 বাই 6। একটু বেসিকটা যদি তোমরা বুঝতে পারো, যে এই বরাবর আমার সবসময় 6টা থাকবে, আমার রো বরাবর সবসময় 6টা আছে, কলাম বরাবর হবে যে আমার যতগুলো জয়েন্ট আছে ততগুলো ভ্যালু। কারণ আজকে আমরা খুব সিম্পল, তোমাদের খুব বেশি মানে ক্রিটিক্যাল অংশে যাওয়ার দরকার নেই। তোমরা কেবল যে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স আমরা কিভাবে ক্যালকুলেট করি আর সিঙ্গুলারিটিস কিভাবে আমরা বের করতে পারি এটা বেসিক ধারণা নিব। তো জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স কিভাবে ক্যালকুলেট করা লাগে এটা একটু ভালো মতো শিখে যাও। আচ্ছা, একটু হোল্ড করো, আমি একটা কল এসেছে।
আচ্ছা, সরি, একটা কল এসেছিল। আচ্ছা, তো যেটা বলছিলাম, আমাদের জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স আমরা কিভাবে ক্যালকুলেট করব? খুবই সিম্পল। আমরা যদি রুলস গুলো ফলো করি, খুব ইজিলি তোমরা এ টু জেড এটা সলভ করে দিয়ে আসতে পারবে। আচ্ছা, তো জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স যখন আমরা দেখতেছি, একটু ভালো মতো খেয়াল করে আবারও বলতেছি, যে ম্যাট্রিক্সটা দেখা যাচ্ছে এই বরাবর কয়টা কলাম পাচ্ছি আমরা? জয়েন্টের সমান। যদি আমার 3টা জয়েন্ট থাকে, এখানে আমার 3টা কলাম আসবে। আর এই বরাবর আমি 6টা পাবো সবসময়। এর মধ্যে প্রথম 3টা হচ্ছে, এই যে প্রথম 3টা, এটা হচ্ছে লিনিয়ার, আর এটা হচ্ছে রোটেশনাল। এটা আমরা একটু পরেই দেখব। আচ্ছা, তো যেটা দেখাচ্ছিলাম, যে প্রথম 3টা যে ঘর ছিল সেটা হচ্ছে লিনিয়ার, পরের 3টা হচ্ছে রোটেশনাল। নর্মালি আমরা যেটা হিসাব করি, প্রিজমেটিক অথবা রেভলিউট জয়েন্টের জন্য আমরা খুব ইজিলি জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সটা বের করতে পারি এই প্রসেসে। এখানে সূত্রটা লিখাই আছে, ঠিক আছে? তো তোমাদের এক্সামে যদি এই টাইপের কোয়েশ্চেন আসে, এই অংশটা তোমাদের দিয়ে দেওয়া হবে। তোমাদের কাজ হবে বুঝে বুঝে খালি এই প্রসেসটা ফলো করে অ্যান্সার গুলো বের করা। আচ্ছা, আর দিয়ে কি বুঝায় নর্মালি, কেউ বলতে পারবে? আচ্ছা, কেউ যদি ধারণা থাকে, আর দিয়ে বুঝায় হচ্ছে আমার রোটেশনাল পার্টটা ম্যাট্রিক্সের, ঠিক আছে? রোটেশন ম্যাট্রিক্স। আর এইখানে একটু যদি আমরা খেয়াল করি, ধরো এই রোবটটায় এখানে দুটাই কি জয়েন্ট? রোটেশনাল জয়েন্ট। আমি যদি এই θ1টা একটা অ্যাঙ্গেলে মুভ করি, আমার এইখানে এটা কি কোনো চেঞ্জ হবে পজিশন, না সেম থাকবে? কি মনে হয়? আমি খালি θ1টা চেঞ্জ করতেছি, θ1টা ধরো আমি ঘুরাচ্ছি, 5 ডিগ্রি মুভ করলাম, আমার এটার পজিশন লিনিয়ারলি চেঞ্জ হবে নাকি হবে না? এই পয়েন্টেই থাকবে না, এটা এক্স ওয়াই জেড কোনো একটা বরাবর চেঞ্জ হবে? তোমাদের কি মনে হচ্ছে? চেঞ্জ হবে। θ2 চেঞ্জ চেঞ্জ হবে। করলে হ্যাঁ, আমি যদি θ1টা খালি চেঞ্জ করি অথবা θ2টা যদি চেঞ্জ করি, আমার এই লাস্ট পয়েন্টটা এটা চেঞ্জ হবে নাকি হবে না? এক্স ওয়াই চেঞ্জ প্লেনে হবে। চেঞ্জ হয়ে যাবে। ঠিক একইভাবে তুমি যদি একটু চিন্তা করো, এটা যে ওরিয়েন্টেশন, ওয়াইটা আছে কি উপরের দিকে আছে না? আমি যদি θ2টা চেঞ্জ করি, ওয়াইটা কি আর ঠিক এক্সাক্ট উপরের দিকে থাকবে, না এটা একটু মুভ করে অ্যাঙ্গেলে চলে আসবে? অ্যাঙ্গেল যদি এটা এইভাবে থাকবে, তখন ওয়াইটা কোন দিক চলে যাবে? এই দিকে চলে যাবে, ঠিক আছে? তার মানে আমি দেখতেছি যে এখানে আমি ট্রান্সলেশনও পাচ্ছি, প্লাস কি পাচ্ছি, রোটেশন অংশটাও পাচ্ছি। এটা হচ্ছে আমার কি জয়েন্ট? এটা হচ্ছে আমার রেভলিউট জয়েন্ট। ঠিক একই জিনিস আমি আবার যদি বলি, এই জয়েন্টের জন্য এবার একটু চিন্তা করো, ঠিক আছে? এটার এক্স, ধরো জেডটা আছে নিচ বরাবর, এটা হচ্ছে আমার এন্ড ইফেক্টর, জেডটা আছে নিচ বরাবর। আমি এখন এটাকে সামনে পিছে যেই দিকেই নেই, এটাকে ডানে বামে যেদিকে নেই, এটাকে উপরে নিচে যেদিকে নেই, আমার এই ওরিয়েন্টেশন এটা কি চেঞ্জ হবে নাকি হবে না? জেডটা কি ঘুরে এরকম অ্যাঙ্গেলে হতে পারে এই ইয়ের জন্য? দেখো তো 3টা জয়েন্ট আছে, যে কোনো একটা দিয়ে আগে চিন্তা করো। ধরো আমি এই জয়েন্টটা আমি সামনে পিছে নিব, এই যে জেডটা আমি এইটা সামনে পিছে নিব, আমার এই লাস্ট মাথার এক্স ওয়াই জেড কোনোটারই কি আমার পজিশন মানে ওরিয়েন্টেশনটা চেঞ্জ হবে? না স্যার। পিওর এটা ট্রান্সলেশনে ওরিয়েন্টেশন তো চেঞ্জ হবে না। চেঞ্জ হচ্ছে না, কিন্তু আমি ট্রান্সলেশন পাচ্ছি। হয়তো আমার এক্স বরাবর কিছু মুভমেন্ট হচ্ছে, অথবা ওয়াই বরাবর কিছু মুভমেন্ট হচ্ছে, অথবা জেড বরাবর কিছু মুভমেন্ট হচ্ছে, কিন্তু আমার এটার ওরিয়েন্টেশনটা কখনো চেঞ্জ হচ্ছে না, আমার এই দিকটা এইরকমই থাকবে ফ্রেমটা। তো সেটাই যদি আমরা একটু খেয়াল করি, এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। দেখো, আমরা যখন প্রিজমেটিক জয়েন্টটা নিচ্ছি, তখন আমি লিনিয়ার একটা পার্ট পাচ্ছি, কিন্তু রোটেশনাল পার্টে কত পাচ্ছি? 0, ঠিক আছে? কিন্তু যখন আমি রেভলিউট জয়েন্ট নিচ্ছি, তখন আমি লিনিয়ার পার্টটাও পাচ্ছি, প্লাস এটা রোটেশনাল পার্টও পাচ্ছি। এই অংশটুকু তোমাদের জন্য ক্লিয়ার? তো আমাদের কাজ হবে কোন জয়েন্টটা আছে সেটা দেখে ওই সূত্র অনুযায়ী এটা বসিয়ে দেওয়া। তো যেটা মাথায় রাখবা, প্রিজমেটিক জয়েন্ট হলে আমার রোটেশনাল কোনো পার্ট থাকে না, একটা লিনিয়ার পার্ট থাকবে। আর রেভলিউট জয়েন্ট হলে আমার রোটেশনাল পার্টও থাকবে, এই যেটা রোটেশনাল পার্ট, এটা হচ্ছে লিনিয়ার পার্ট। তাহলে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সটা আমরা যেটা পাবো, এই প্রথম 3টা, এটা কোন পার্ট ছিল? এই 3টা ছিল হচ্ছে আমার, রোটেশন। না এই 3টা হচ্ছে লিনিয়ার পার্ট, লিনিয়ার পার্সন। পরের 3টা হচ্ছে আমার রোটেশনাল পার্ট। এখন ধরো প্রথমটা প্রিজমেটিক জয়েন্ট, তাহলে তুমি বলে দিতে পারবে এই 3টা ভ্যালু হচ্ছে 0 0 0।
আমার লিনিয়ারের জন্য একটা পার্ট পাবো। তো আমরা সিম্পল একটা উদাহরণ দিয়ে শুরু করি। এইখানে এইটাকে কি রোবট বলা হয়? এটা একটা হচ্ছে গ্যান্ট্রি বা কার্টেসিয়ান রোবট। এখানে তিনটাই কি জয়েন্ট? তিনটাই হচ্ছে প্রিজমেটিক জয়েন্ট। এখন তোমরা ডেনিভিড হার্টেনবার্গ তো মোটামুটি ভালো মতো শিখে ফেলেছো। এখন একটু দেখে বলো তো, আমরা ডেনিভিড হার্টেনবার্গ কনভেনশন অনুযায়ী এই ফ্রেমটা আঁকা ঠিক আছে কিনা। আমার জেড জিরোটা মানে প্রথম এক্সিসটা থাকে কোন বরাবর? আমার মোটামুটি যেটা বেজ ধরলাম, এটা বেজ। আমার জেড জিরোটা হবে হচ্ছে আমার ফার্স্ট জয়েন্টের মুভমেন্ট। আমার ফার্স্ট জয়েন্ট কোন দিকে মুভ করে? এই দিকে মুভ করে। আর আমার জেড জিরোটাও ঠিক আছে। এক্স আর ওয়াই আমি আমার সুবিধা মতো নিয়ে নিই, তো এটাও এইভাবে নিয়ে নিচ্ছে। আচ্ছা, সেকেন্ড জয়েন্টে আসে আসে হচ্ছে আমার জেড ওয়ান। তাহলে জেড ওয়ানটার মুভমেন্ট হচ্ছে এই যে দেখো, এইদিকে ভিতরের দিকে চলে যাচ্ছে, জেড ওয়ানটা আমার ভিতরের দিকে যাচ্ছে। আচ্ছা, জেড জিরো আর জেড ওয়ান কোন পয়েন্টে ছেদ করতেছে? আমার এই পয়েন্টে ইন্টারসেক্ট করে। বুঝতেছো তো? জেড জিরো এখানে আগালাম, জেড ওয়ানটা এখানে আগালাম, তাহলে আমার এই পয়েন্ট ইন্টারসেক্ট করে। তাহলে আমরা যেটা জানি যে এই যে কোঅর্ডিনেট সিস্টেম, এটার অরিজিনটা কোথায় হবে? এই পয়েন্টে। প্লাস এক্স ওয়ানটা আমরা কোন দিকে পাবো? এক্স ওয়ানটা পাবো হচ্ছে জেড জিরোর উপরেও পারপেন্ডিকুলার, জেড ওয়ানের উপরেও পারপেন্ডিকুলার। এটা তুমি তাহলে নিচেও দিতে পারো, অথবা আমরা এখানে যেটা দেখেছি এটা হচ্ছে আমার উপরে দেওয়া আছে। ঠিক একইভাবে জেড ওয়ান আর জেড টু কোন পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে? এই পয়েন্টে। জেড টুটা হবে হচ্ছে আমার থার্ড জয়েন্টের মুভমেন্টের দিকে। আমার থার্ড জয়েন্টটাই যে ওই উপর নিচ হতে পারে এইদিকে। ঠিক একইভাবে এই জেড টুটা দিচ্ছে আমার নিচের দিকে। আচ্ছা, তো জেড ওয়ান আর জেড টু কোন পয়েন্টে ছেদ করতেছে? এই পয়েন্টে। তাহলে আমার এই পয়েন্টে আসবে হচ্ছে এই টু কোঅর্ডিনেটের অরিজিন। এবার এক্সটা কোন দিকে হবে? জেড ওয়ান এর সাথেও পারপেন্ডিকুলার, জেড টু এর সাথেও পারপেন্ডিকুলার। দেখো আমার এইদিকেই আসতেছে, তুমি ডানে দিতে পারো অথবা বামে। আর ঠিক লাস্ট জয়েন্টে তুমি যেটা দিবা, টুল সেন্টার পয়েন্টও আমরা ঠিক সেম ফ্রেমটা এঁকে দিই। ক্লিয়ার? এটা আমরা ডেনিভিড হার্টেনবার্গ দিয়ে আশা করি তোমরা সবাই সলভ করতে পারবে। আচ্ছা, এখন আমাকে একটু বলো, আমার যে সূত্রটা লিখা, প্রথম জয়েন্টের জন্য আই এর ভ্যালু কত? 1, পরের জয়েন্টের জন্য আই এর ভ্যালু 2, থার্ড জয়েন্টের জন্য আই এর ভ্যালু 3। তোমরা এখন নিজেরাই একটু দেখে বলো। ফার্স্ট জয়েন্টের জন্য তাহলে কি আসবে? R00, আর এখানে আসবে 001। তাহলে আমার রোটেশনাল 00 ম্যাট্রিক্সের সাথে 001 আমরা কিন্তু এটা দেখবো, আমরা কোনো সমস্যা নেই। আর রোটেশনাল পার্টটা আমার কত আসছে? 000। পরেরটার জন্য কত আসবে? R01। আর থার্ড জয়েন্টের জন্য আসবে R02। ক্লিয়ার? তো এটাই দেখো এখানে লিখছে R00, R01, R02। এটা কারো কোনো কনফিউশন আছে এটা কেন আসলো? আচ্ছা, আশা করি সমস্যা হবে না। এটা হচ্ছে তোমরা সূত্রটা দেখে ফার্স্ট জয়েন্ট, সেকেন্ড জয়েন্ট, থার্ড জয়েন্ট, তাহলে আর এর ভ্যালু তুমি মানে যে দেখবো আমরা কি আসে, এখানে আই এর ভ্যালুগুলো আমি বসিয়ে দিলাম, তাহলে এটাই আসবে। আর নিচে রোটেশনাল পার্ট আমরা সবগুলোর জন্যই পাচ্ছি 000। এখন আমাকে একটু বলো তো, আর জিরো ফ্রেম মানে হচ্ছে যে রোটেশন পার্টটা আমরা দেখেছি, হোমোজেনাস ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা আমরা দেখেছিলাম, যেটা আমরা লাস্ট ডেনিভিড হার্টেনবার্গে দেখেছি। সেটা কত ম্যাট্রিক্স ছিল? সেটা ছিল হচ্ছে এখানে 3/3। এই পার্টটা হচ্ছে আমার রোটেশনাল পার্ট। এটার নিচে ছিল 000, আর এখানে ছিল হচ্ছে এক্স, ডেল এক্স ডেল ওয়াই, জেড, আর তার নিচে 1। মনে আছে কিনা তোমাদের? এই অংশটাকে আমরা ধরতেছিলাম সে আমার রোটেশনাল রোটেশনাল পার্ট। ম্যাট্রিক্স। এইটাই হচ্ছে সেই আর। ঠিক আছে? তাহলে আমাদের যদি আর 01 চাই, তাহলে আমার কাজ হবে হচ্ছে এ 01 থেকে এই 3/3 ম্যাট্রিক্সটা খুঁজে বের করা। ক্লিয়ার? বুঝতেছো? আমার যদি আর 01 চাই, তার মানে আমার কাজ হবে এইরকম, যদি 4/4 ম্যাট্রিক্স দেওয়া থাকে সেটার এই 3/3 অংশটাই হচ্ছে আর 01। এই অংশটা ক্লিয়ার সবার? বুঝতে পারছো? জি ধরো স্যার। আমার একটা 4/4 ম্যাট্রিক্স দেওয়া আছে, তার এই অংশটা তাহলে তুমি রোটেশনাল পার্ট হিসেবে কাউন্ট করবে, আর এই অংশটা আমার ট্রান্সলেশন পার্ট হিসেবে কাউন্ট করবে। এটুকু যদি বুঝে যাও তাহলে এই চ্যাপ্টারটা খুবই সহজ। আচ্ছা, তো এখন আমাকে একটু বলো, যখন আমরা R00 বলি তার মানে হচ্ছে আমি এই ফ্রেমটা হচ্ছে কত ফ্রেম? 0 ফ্রেম। এই ফ্রেম থেকে আমি আবার ঠিক এক্স্যাক্টলি এই ফ্রেমে আসতে চাই, আমার কতটুকু রোটেশন দরকার? কেউ বলতে পারবে? কোন রোটেশন দরকার আছে কোন এক্সিসের সাপেক্ষে? এখানে তো রোটেশন তো লাগবে না, খালি হ্যাঁ, ট্রান্সলেশন লাগবে। না ট্রান্সলেশনও লাগবে না। আমার এই ফ্রেম থেকে এই জিনিসটা ফ্রেমে আরেকবার আসার জন্য বলবেন কোনো স্যার? রোটেশনও লাগবে না, ট্রান্সলেশনও লাগবে না। ঠিক আছে?
তাহলে আমরা দেখতেছি কোনো রোটেশন যখন থাকে না তখন আমরা বলেছিলাম আমরা কি ম্যাট্রিক্স পাই, একটা ইউনিট ম্যাট্রিক্স পাই। এটা একটু মাথায় রাখবে, যখন কোনো রোটেশন থাকে না তখন আমরা কি ম্যাট্রিক্স পাই, ইউনিট ম্যাট্রিক্স পাই। এটা আমাদের তোমাদের লাস্ট ক্লাসেও বলা হয়েছিল। তাহলে এই ইউনিট ম্যাট্রিক্সটা আর 0 0 কত হবে এটা তোমাদের কখনো এক্সামে দেওয়া থাকবে না। যদি আর 0 0 পাও তাহলে বুঝে নিবা যেটা একটা ইউনিট ম্যাট্রিক্স, তাহলে এটার ভ্যালু হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, এখন আমরা এইখানে একটু যদি আসি, একটু দেখো, ধরো এ বি সি ডি ই এফ জি এইচ আই, এই ম্যাট্রিক্সের সাথে আমি যদি 0 0 1 গুণ দেই কত আসবে একটু বলো তো সবাই? a ইন্টু 0 প্লাস বি ইন্টু 0 প্লাস সি ইন্টু 1, এখানে আসলো কত? সি। তারপর এটার জন্য ডি ইন্টু 0 ই ইন্টু 0 প্লাস এফ এফ, আই CFI হ্যাঁ, আর লাস্টে আসবে আই। আমরা দেখতেছি এখানে যেই ম্যাট্রিক্সটাই থাক আমার অ্যান্সারটা কত আসতেছে, এই পার্ট টু। আমাকে একটু বলো তো এই 0 0 সাথে যদি 0 0 1 গুণ দেই তাহলে কতটুকু আসবে? এই পার্টটুক চলে আসবে। ঠিক আছে, তার মানে আমার এখানে খালি 0 0 1 থাকবে। ঠিক একইভাবে আর 0 1 এটার সাথে যদি আমি 0 0 1 গুণ দেই কতটুকু আসবে? 102 এইটু। হ্যাঁ, আরেকটা জিনিস মাথায় রাখবা, আর 0 2 কিভাবে পাচ্ছি? ধরো তোমাদের এক্সামে আমি একটু বলে দিই, যদি আসে এরকম করে আসতে পারে, ধরো তোমাদের আসতে পারে A1, A1 মানে হচ্ছে A01, ঠিক আছে, A01 দেওয়া, সেটার ভ্যালু ধরো 4/4 একটা ম্যাট্রিক্স দেওয়া। আচ্ছা, একটু আমাকে একটু স্পেস দাও। আচ্ছা, আবারও বলছি, ধরো এ এক্সামে দেওয়া থাকলো ধরো A1, এইখানে যে অংশটা দেওয়া থাকবে সেটা হচ্ছে একটা 4/4 ম্যাট্রিক্স থাকবে। তাহলে তুমি বুঝবা কি আর 01 কত হবে? আর 01 হবে এটারই সেই 3/3 পার্টটা। ঠিক আছে, এটারই 3/3 পার্টটা হবে। আচ্ছা, ঠিক একইভাবে A2 দেওয়া আছে। A2 মানে কি? A2 মানে হচ্ছে A1 2, তার মানে হচ্ছে এখানে একটা 4/4 ম্যাট্রিক্স পাচ্ছ। এখন তোমাকে যখন আর 02টা বের করতে হবে, তুমি যেটা করতে পারো, A02টা আগে তুমি বের করে নিতে পারো। সেটা করে তার 3/3 পার্টটা নিয়ে নিলেই তোমার রোটেশন ম্যাট্রিক্স পেয়ে যাবা। অথবা এখানে যেটা করেছে আর 01 আর আর 02 গুণ দিয়েও তুমি পেয়ে যাবা। তোমার হাতে দুটো অপশনই আছে। ঠিক আছে, এ দিয়ে এটা গুণ করলে কি হবে, 4/4 ম্যাট্রিক্স আসবে, সেখান থেকে এই 3/3 অংশটা তুমি নিয়ে নিবা। আর অথবা তুমি যদি আগেই ছোট ছোট করে ভাগ করে নাও, আর 01 এত, আর 02 এত, এই যে আর 01 দেওয়া আছে আর 12 দেওয়া আছে, তাহলে 02 কি আসবে, দুইটার গুণফল আসবে। ক্লিয়ার? স্যার A12 থেকে A02 কিভাবে বের করব? A02 হবে হচ্ছে, আমি বলে দিচ্ছি, A02 আসবে হচ্ছে A1 ইন্টু A2, এটার মানে হচ্ছে 01 আর এটার মানে হচ্ছে 12। তাহলে তুমি যেটা পাবা আর 01 থেকে, সরি, এটা স্যার লাস্ট তাহলে ক্লাসে, আমাদের কি A1 A2 ম্যাট্রিক্স এগুলা দেওয়া থাকবে হ্যাঁ, এক্সামে? A1 A2 দেওয়া থাকবে, তোমাদের বুঝে বুঝে এটা বের করতে হবে যদি এই টাইপের কোয়েশ্চেন আসে। আচ্ছা, মানে ক্লিয়ার? জ্যাকোবিয়ান করতে হলে স্যার মানে আমাকে আগে ওই যে ডেনাভিড হার্টেনবার্গ করে নিতে হ্যাঁ, হবে নাকি নাকি আমার না আমি একটু মানে বলে দিই, নর্মালি ম্যাট্রিক্স যেটা গুলো দিয়ে? হয়, হ্যাঁ, যেটা এমনি প্রসেস যেটা, সেটা হলো অ্যাকচুয়ালি তোমার A to Z, মানে শুরু থেকে শুরু করতে হবে, যে তুমি এই রোবটটা আঁকবা, তারপরে ডেনিভিড হার্টেনবার্গ অনুযায়ী তুমি এই অংশগুলো করবা, তারপরে এই প্রত্যেকটার জন্য আর 1 আর 2 এগুলো হিসাব করবা। এই হিসাব তোমরা শিখে এসেছো না, থিটা ডি এ আলফা? জি জি ঠিক জি। আছে, এই জি সব স্যার। হিসাব করে করে এই ভ্যালুগুলো আনতে হয়। তো এক্সামে এত বড় একটা প্রবলেম দেওয়ার মতো স্কোপ কম, তাহলে দেখা যাবে যে একেবারেই পারে না, সে পুরো 0 পেয়ে বসে থাকবে। ঠিক আছে, তো আমি যেটা করি যে ডেনেভিড হার্টেনবার্গের একটা কোশ্চেন দেই, সেটা আলাদা থাকে ফরওয়ার্ড কিনেমেটিক্স এর জন্য। আর জ্যাকোবিয়ানের জন্য যেটা করি, এই ভ্যালুগুলো হয়তো ওই যে যেটা বললাম A1 A2 বলে দিব, তোমাকে আলাদা করে ক্যালকুলেট করার দরকার নেই। তুমি খালি কি ক্যালকুলেট করবে, যে এই অংশগুলো ক্যালকুলেট করে বসাবা, তোমার শুরু থেকে থিটা ডি এ আলফা এগুলোর জন্য বের করতে হবে না। ঠিক আছে, জ্যাকোবিয়ানের যে প্রবলেমটা আসবে। তো
তো অ্যাকচুয়ালি তুমি যদি একবারে স্ক্র্যাপ থেকে শুরু করো, যদি এই অংশটা সলভ করতে যাও, তোমাকে কি করতে হবে? ডেনিভিট হার্টেনবার্গ দিয়ে শুরু করতে হবে। বুঝতে পেরেছো? এক্সামের জন্য লাগবে না, কিন্তু অ্যাকচুয়াল লাইফে তুমি যদি এই টাইপের প্রবলেম সলভ করো, সেই ক্ষেত্রে একবার জিরো থেকে ডেনিভিট হার্টেনবার্গ ইউজ করে এই ভ্যালুগুলো নিজেই ক্যালকুলেট করবে। এই সবগুলো ভ্যালু তুমি ক্যালকুলেট করা শিখেছো, ঠিক আছে? আর 0 1 এটাও তোমরা কিন্তু ক্যালকুলেট করা শিখেছো। এটাই আমি একটু পরের প্রবলেমটা একটু দেখাই তোমাদের। তোমাদের লাস্ট খাতার লেকচারগুলো তুলা আছে? যদি তুলা থাকে তাহলে একটু দেখবে যে এই যে প্রবলেমটা দেওয়া, ঠিক আছে, এটা কিন্তু আমরা লাস্ট ক্লাসে সলভ করেছিলাম ডেনিভিট হার্টেনবার্গ দিয়ে। খেয়াল আছে কিন্তু? দেখো এখানে একটা রেভলিউট জয়েন্ট, এখানে একটা কি জয়েন্ট? রেভলিউট জয়েন্ট। তোমরা কিন্তু এই সব কিছু সলভ করা শিখেছো যে এই ভ্যালুগুলো আমরা কিভাবে পাই। তো যদি তোমাদের মনে থাকে এই জিনিসগুলো কিন্তু আমরা সলভ করা শিখেছি। একটু আমিও তোমাদের বের করে দেখাই। ডেনিভিট হার্টেনবার্গ, দেখো এই যে রোবটটা আমরা শিখেছি, মনে আছে? এই জি যে স্যার। এই রোবট আর এই রোবট সেম না আলাদা? এখানে ফার্স্টে সেম। কি জয়েন্ট? টুইস্টিং, তারপর একটা রেভলিউট। এখানেও কি আছে? টুইস্টিং, তারপরে টুইস্টিং রেগুলেট। তাহলে বুঝতে পেরেছো কিভাবে সলভ করতে হয়? এই জিনিসটা কিন্তু তোমরা শিখে এসেছো, এমন না যে মানে মুখস্থ করে আসতে হবে। তো এটাও তোমরা শিখে এসেছো যে এই ভ্যালুগুলো কিভাবে আসে, থিটা দিয়ে আলফা দিয়ে, যে এই যে ভ্যালুগুলো লিখছে সব কিন্তু তোমরা হিসাব করা জানো। একটু কষ্ট হবে, কিন্তু তোমরা যদি জিরো থেকে শুরু করতে পারো তোমরা পারবে। এটা নিয়ে ভয়ের কিছু নেই, কিন্তু তোমাদের এই ভ্যালুগুলো দেয়া থাকবে। আচ্ছা, এই স্যার ডিএইচে তো আমাদের এ ম্যাট্রিক্সটা বের করার যে বড় ফর্মুলাটা ওটা দেওয়া হ্যাঁ থাকবে না? হ্যাঁ, ওটা হচ্ছে তুমি ফরওয়ার্ড কিনেমেটিক্স এর জন্য বের করা থাকবে আর কি, দেয়া থাকবে। ওই টাইপের প্রবলেম যদি আসে সেটাতে তোমার দেয়া থাকবে। স্যার ক্লিয়ার? ওইদিকে তো স্যার আমরা তো স্যার 2D স্কেচ করছিলাম, তা আমাদেরকে হ্যাঁ, স্যার জ্যাকোবিয়ানের জন্য স্যার 3D করতে হবে নাকি আমরা 2D না তে জাস্ট স্কেচ একটু? করার কিছুই নেই, তুমি হচ্ছে এটা ক্যালকুলেশনটা দেখাবা। যেখানে স্কেচ করার দরকার নেই, তোমার সব ভ্যালু দেওয়াই থাকবে। যে ফ্রেমও হয়তো কোয়েশ্চেনে আঁকা থাকবে, প্লাস এই যে থিটা ডি আলফা হয়তো দেওয়া থাকবে না, কিন্তু তোমার এই যে এই ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে তোমাদের প্রত্যেকটার জন্য। একটু দেখাই। এই যে প্রত্যেকটার জন্য A1 A2 এরকম করে দেওয়া থাকবে। দেখো এই যে A1 A2 এই ভ্যালুগুলো তোমাদের দেওয়া থাকবে। তোমাদের কাজ কি হবে? ওই যেটা বললাম যে এই 3/3 অংশটা, এই আমার এই মাউসের ইয়ে রোটেশন দেখা যায়, ম্যাট্রিক্স বের করতে হবে। এটাই হচ্ছে তোমার সেই রোটেশনাল। এই ভ্যালুটা কত হবে? AR01। এটা কত? R12। বুঝতে পেরেছো? জি স্যার। এই মাউসের হুইলটা দেওয়া দেখা যায়, মানে স্ক্রল ইয়েটা দেখা যায় যে এই অংশটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে R12, এটা হচ্ছে R01। এটাই। স্যার ঠিক আমার আছে? এ তে যদি খালি A1 বা A2 লেখা থাকলে এটা তো মানে হচ্ছে A02 A01ই বোঝায়। হ্যাঁ, A1 মানে হচ্ছে A01, মানে জি আমি জিরো থেকে ওয়ান ফ্রেমে যাব। জি স্যার। আচ্ছা, A01 মানে আমি আবার দেখাই। এর মানে হচ্ছে, দেখো এর মানে হচ্ছে আমি এই ফ্রেম থেকে, এই ফ্রেমটা তোমাদের আঁকা ছিল, আছে যাই হোক, এখানে আঁকা নেই। এই ফ্রেম থেকে আমি ওই যে এই জিরো ফ্রেম থেকে আমি ওয়ান ফ্রেমে যাব, আমার কি পরিমাণ রোটেশন দরকার আর কি পরিমাণ ট্রান্সলেশন দরকার। তো রোটেশনটা তো সহজে মেজার করা যায় না, তুমি ট্রান্সলেশনটা খুব ইজিলি দেখতে পারবা। যে ধর এটা জেড হচ্ছে এইদিকে, ঠিক আছে, তাহলে আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাবো, আমার এক্স বরাবর কোনো মুভমেন্টের দরকার আছে? কোনো না স্যার। মুভমেন্টের দরকার নাই। ওয়াই বরাবর ভিতরের দিকে কোনো মুভমেন্টের দরকার নাই, খালি জেড বরাবর আমি এই লেন্থ মুভ করি। এটাই। ঠিক একইভাবে এই রোটেশন কি রকম দরকার সেটা হচ্ছে এই রোটেশন ম্যাট্রিক্স দিয়ে আমরা বুঝতে পারি। যাই হোক, তো আমরা যেটা দেখলাম যে এইটা হচ্ছে আমার জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সের বেস ফর্ম এই প্রবলেমের জন্য। একটু ক্লিয়ার এটা কিভাবে পেয়েছি? তা আবারও বলি, এই যে এই সূত্রটা থেকে আমার প্রত্যেকটাই কি জয়েন্ট? প্রিজমেটিক জয়েন্ট। আমি তিনটাতেই এই এই সূত্রটা বসাচ্ছি। প্রথমটা আমার প্রিজমেটিক জয়েন্ট, এখানে এটা বসাইছি। সেকেন্ডটা আমার প্রিজমেটিক জয়েন্ট, এই সূত্রে বসাইছি। থার্ডটা আমার কি জয়েন্ট? প্রিজমেটিক জয়েন্ট, আমি এই সূত্রটা বসাইছি। তিনটার জন্য এরকম বসানো হয়েছে। তারপরে যেটা দেখলাম যে R00 সাথে আমি যদি 001 গুণ দেই তাহলে কতটুকু ভ্যালু পাবো? এই অংশটা পাবো। ঠিক একইভাবে R01 এর সাথে যদি 001 গুণ দেই তাহলে কতটুকু ভ্যালু পাবো? এই অংশটা পাবো। আর R02 এর সাথে আমি যদি এটা গুণ দেই তাহলে এই দুইটার গুণফল একটু হিসাব করবা, যত আসে সেটা এখানে দেওয়া আছে। এইটা 0 -1 আর 0 আসবে। তাহলে এখন আমাকে একটু দেখে বলো যে এক্স ডট এই ভ্যালুটা কত আসে? D2 ডট। হ্যাঁ, আমি জিরোর সাথে এক্স ডটটা পাবো কিভাবে? এটা একটু যদি আমি গুণ করে দেখাই। জিরোর সাথে D1 জিরো আসছে, প্লাস ওয়ানের সাথে D2 পাইছি, D2 ডট, ঠিক আছে, ডট আর কি আছে, আর প্লাস D3 এর সাথে 0, তার মানে 0। তার মানে আমি পাচ্ছি এক্স ডট সমান সমান D2 ডট। ওয়াই ডটটা এইভাবে করে কি কত আসছে? ওয়াই ডটটা পাচ্ছ হচ্ছে, দেখো, জিরোর সাথে এটা গুণ 0, এটার সাথেও 0,
মাইনাস D3 ডট। আচ্ছা, এটার মানে যেটা হয়, আমি যদি এই যে এই জয়েন্টটা এক্স বরাবর 5 মিটার পার সেকেন্ড বা ধরো 5 মিলিমিটার পার সেকেন্ডে মুভ করতে চাই, তো আমি কোন জয়েন্টটা মুভ করব বলতে পারবা? D2 D2টাকে আমার তখন কত ভেলোসিটিতে যেতে হবে? আমার স্যার আবার 5 একটু মিলিমিটার বলবেন? পার সেকেন্ডে যেতে হবে। আমার D2টা কোথায় আছে? যে এইটা হচ্ছে আমার D2 এর পজিশন। দেখো, D2 যদি আমি 5 মিলিমিটার পার সেকেন্ডে যাই, আমার লাস্ট এই পয়েন্টটা কতটুকু? 5 মিলিমিটার পার সেকেন্ডে মুভ করবে। ক্লিয়ার? ঠিক একইভাবে আমি যদি জেড বরাবর একটা মুভমেন্ট চাই, তাহলে আমার কোন ভেলোসিটি দিয়ে মুভ করতে হবে? আমার D1 জয়েন্টটা মুভ করতে D1 হবে। দিয়ে। তার মানে D1টাকে আমি যদি ধরো 3 মিলিমিটার পার সেকেন্ডে মুভ করি, এই যে D1 হচ্ছে আমার কোথায় আছে? যেটা, তাহলে আমি জেড বরাবরও এই দিকে, জেড বরাবরও আমি 3 মিলিমিটার পার সেকেন্ডে মুভমেন্টটা পাবো। এখন আমি যদি রোটেশন চাই, আমি কোনোভাবেই রোটেশনটা চেঞ্জ করতে পারবো না, কারণ আমার রোটেশন ম্যাট্রিক্স কত আছে? প্রত্যেকটার জন্যই 0 আসতেছে। রোটেশনাল ভেলোসিটি আমি কত পাবো? এই অংশে 0 পাবো। এই জয়েন্ট দিয়ে আমি রোটেশনাল অংশটা আনতে পারবো না। ঠিক আছে, আমার এই ফ্রেমটা সবসময় এক্স্যাক্টলি এইভাবেই থাকবে। এটা খালি আমি ট্রান্সলেশনটা আনতে পারবো। মোটামুটি এইটুকু বেসিক ক্লিয়ার সবার? কোনো স্যার কোশ্চেন একটা আছে? কনফিউশন আছে। হ্যাঁ, বলো। আমাদের তো হচ্ছে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স এর একদম শুরুতে যে ফর্মুলাটা দেওয়া, ওখানে তো হচ্ছে যে লাস্টের যে কলামটা, ওখানে তো θ1 ডট θ2 ডট আর D3 ডট দেওয়া, তো এখানে হ্যাঁ, D1 ডট কিভাবে আসছে, D2 ডট না, ওইটা D3 হচ্ছে একটা ডট? এক্সাম্পল হিসেবে দেওয়া। ওই যে সূত্রটা দেওয়া, সেটা হচ্ছে একটা এক্সাম্পল হিসেবে। দাঁড়াও আমি দেখাচ্ছি। এইখানে একটা এক্সাম্পল হিসেবে দেওয়া যায়, তোমার যদি তিনটা জয়েন্ট থাকে, প্রথমটা হচ্ছে প্রিজমেটিক, সরি, প্রথমটা হচ্ছে আমার রেভলিউট জয়েন্ট, পরেরটা রেভলিউট জয়েন্ট, পরেরটা হচ্ছে একটা ধরো প্রিজমেটিক জয়েন্ট, সেটার জন্য একটা লিখেছে। তোমার অ্যাকচুয়ালি হবে হচ্ছে এরকম, সূত্রটা হচ্ছে এটা। ঠিক আছে, প্রত্যেকটা জয়েন্টের জন্য একটা করে ডট আসছে। এখানে একটা স্যাম্পল এক্সাম্পল দেওয়া, যে ধরো আমার তিনটা জয়েন্ট আছে, একটা হচ্ছে θ1, θ2, θ3, সেক্ষেত্রে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সটা আমার এরকম দেখতে হবে। তো আমার এখানের জন্য সমস্যা নেই, এটা হচ্ছে আমার তিনটা জয়েন্ট, তিনটা জয়েন্টই হচ্ছে আমার কি জয়েন্ট? প্রিজমেটিক জয়েন্ট। তাহলে প্রিজমেটিক এখানে জয়েন্ট। D1, D2, D3 লেখা। এখানেও দেখো, এখানে একটাতে খালি D3 লেখা, কারণ এটা হচ্ছে প্রিজমেটিক। আর এটা এইখানে যেটা বুঝেছে, এটা প্রথমটা হচ্ছে রেভলিউট জয়েন্ট, পরেরটা রেভলিউট জয়েন্ট, পরেরটা প্রিজমেটিক জয়েন্ট। এই দুইটা একই প্রবলেম না, ঠিক আছে? এটা জি আরেকটা জি। প্রবলেম। মানে এটার লাস্টের কলামটা আমার ভেলোসিটি ইন্ডিকেট করতেছে। হ্যাঁ, দুটার ক্ষেত্রে এটা হচ্ছে আমার এই এন্ড ইফেক্টরের ভেলোসিটি ইন্ডিকেট করে, আর এটা হচ্ছে আমার জয়েন্টের ভেলোসিটি ইন্ডিকেট করে। তো এই দুটা মিলানোর জন্য আমরা একটা জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স টানি। তো যেটা হয়, আমি যদি জয়েন্টের ভেলোসিটিটা জানি, তাহলে আমি খুব সহজে এই এন্ড ইফেক্টরের ভেলোসিটিটা ক্যালকুলেট করতে পারবো জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স দিয়ে। এটা হচ্ছে আমার ফরওয়ার্ড কিনেমেটিক্স এর মতো। ঠিক আছে, আমি জয়েন্টের পজিশন জানলে এন্ড ইফেক্টরের পজিশনটা বের করতে পারতাম। যে ফরওয়ার্ড কিনেমেটিক্সে যেটা শিখে আসছো, ঠিক একইভাবে আমি যদি জয়েন্টের ভেলোসিটি গুলো জানি, আমরা এন্ড ইফেক্টরের ভেলোসিটি গুলো ক্যালকুলেট করতে পারবো। সেটার জন্য আমার লাগবে হচ্ছে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স। সমস্যাটা হবে হচ্ছে উল্টাটা, যেমন আমরা ইনভার্স কিনেমেটিক্স শিখছি, ঠিক একইভাবে ইনভার্স জ্যাকোবিয়ান যখন আমরা হিসাব করবো, তখন একটু ঝামেলা হয়, সবসময় সলিউশনটা পাওয়া যায় না। আচ্ছা, ঠিক একইভাবে এইখানে একটু দেখে বলো কি আসবে এক্সাম্পলের যেটা দেখা। আচ্ছা, আমি একটা জায়গায় লিখি। আচ্ছা, এখন আমার এই যে জয়েন্ট, এখানে টোটাল কয়টা জয়েন্ট? এখানে এই ম্যানিপুলেটরে দুইটাই। টোটাল দুইটা জয়েন্ট, দুইটা। প্রথমটা রেভলিউট, পরেরটাও রেভলিউট। তারপর জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সটা কিরকম হবে একটু দেখে বলো। এই যে এখানে প্রথমটাও রেভলিউট, পরেরটাও রেভলিউট, তাহলে যেটা আসবে, আচ্ছা, প্রথমে আসবে হচ্ছে R01। ঠিক আছে, কারণ আই এর ভ্যালু আমি কত বসাচ্ছি, সরি, R00, এটা ফলো করব। R00, আচ্ছা, এটার সাথে আবার কত গুণ দেওয়া লাগবে? এটা তো আরো সমস্যা, সেটা বাদই দিই।
আচ্ছা, এখানেই দেওয়া আছে, আমি বলে দেই। এটা প্রথমটা আসবে হচ্ছে R00 001, ঠিক আছে? এই যে 001, এটার সাথে ক্রস গুণ, ঠিক আছে? ক্রস গুণে কি আছে? D0N। এন এর ভ্যালুটা হচ্ছে টোটাল নাম্বার অফ জয়েন্ট। আমাদের জন্য টোটাল কয়টা জয়েন্ট আছে এখানে? দুইটা। দুইটা। তাহলে এখানে আসবে হচ্ছে 02, আর এইখানে হচ্ছে কারেন্ট জয়েন্ট। প্রথম জয়েন্টের জন্য আই এর ভ্যালু 1। তাহলে এটা দেখতেছি D02 মাইনাস D00, ঠিক আছে? এটা আমি দেখো, R00 001 D02 মাইনাস D00, ক্লিয়ার? ঠিক একইভাবে রেভলিউট মানে রোটেশনাল পার্টের জন্য কি আসতেছে? এ দেখো, এইখানে যা করেছো ঠিক সেম জিনিসটা এখানে আসতেছে, R00001। এখানে দেখো R00001, ঠিক একইভাবে আমি যখন সেকেন্ড জয়েন্টে যাব, এটা আসতেছে হচ্ছে 00 জায়গায় এখন কত আসছে? 01। আর এখানে হচ্ছে 00 জায়গায় এখানে আসতেছে তোমার 01। আর বাকি এখানে দুইটাই হচ্ছে আমার রেভলিউট জয়েন্ট, এই জন্য θ1 আর θ2 দিয়ে ইন্ডিকেট করা। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে এটা কিভাবে এসেছে? নো স্যার। এইখান থেকে এটা কিভাবে এসেছে আমরা খালি সূত্রতে বসিয়ে দিয়েছি। আমার এখানে টোটাল দুটো জয়েন্ট আছে, প্রথমটাও রেভলিউট, সূত্র অনুযায়ী বসিয়ে দিয়েছি, পরেরটাও রেভলিউট, এটা সূত্র অনুযায়ী বসিয়ে দিয়েছি। আচ্ছা, R00 কত একটু বলো? R00 হচ্ছে একটা ইউনিট ম্যাট্রিক্স। এটার সাথে তুমি যদি আবার 001 গুণ দাও তাহলে কতটুকু পাবা? তুমি যদি লাস্টের 001 কলামটা। গুণটা দাও, হ্যাঁ, লাস্টের এই কলামটা পাবা। ঠিক একইভাবে তাহলে আমরা দেখতেছি এই অংশটা আসবে হচ্ছে 001, এই অংশটা আসবে আমার 001। এটার সাথে আবার ক্রস মাল্টিপ্লাই আছে হচ্ছে D02। এখন D02টা কত এটাও তোমরা শিখে এসেছো, আমি একটু বলে দেই। আচ্ছা, এইখানে অনেক সময় দিয়ে লেখা থাকে, আমরা যেটা দেখেছিলাম। আর আমি এটা যেখান থেকে নিয়েছি এটা ইউটিউব ভিডিও। এখানে হচ্ছে এইচ দিয়ে বলছে হচ্ছে হোমোজেনাস ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, যেটা আমরা দিয়ে আগে ইন্ডিকেট করেছি, আর এখানে এইচ দিয়ে ইন্ডিকেট করা, দুটাই সেম জিনিস। এই পার্টটা কত? আর এটা হচ্ছে R02। হ্যাঁ, R02। আর এই অংশটা হচ্ছে D02, ঠিক আছে? এর মানে হচ্ছে আমি যদি এই জিরো ফ্রেম থেকে এই ফ্রেমে আসতে চাই, আমার কি পরিমাণ ট্রান্সলেশন করতে হবে এই ট্রান্সলেশন। ফ্রেমটার? এটা হচ্ছে আমার D02। আচ্ছা, তো প্রথমের জন্য দেখো আমার কি আছে সূত্র অনুযায়ী। আচ্ছা, সূত্র অনুযায়ী আমার কি আছে একটু দেখো। D02 মাইনাস D00। D00 কত হবে আমার একটু বলতে পারবে? এটা হচ্ছে আমার D02। আর D00 কত কেউ বলো? স্যার সবগুলা স্যার জিরো হবে। 00 হবে সব না 00 সবগুলো? হবে। এটার থেকে হ্যাঁ। তুমি যদি জিরো বিয়োগ দাও, এটার থেকেও যদি জিরো বিয়োগ দাও, এটার থেকেও যদি জিরো বিয়োগ দাও, কোনো কিছু চেঞ্জ হচ্ছে এই অংশের? না। কিছুই চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, ঠিক একইভাবে পরেরটার জন্য, এই অংশের জন্য, সরি এটা আমার এটা না, এই যে এই অংশের জন্য এখানে আছে 02, 02টা হচ্ছে এই জিনিস D01। এখন তাহলে D01টা আমাকে বাদ দিয়ে দেখতে হবে কি আসে। আমি যদি একটু দেখি কিরকম আসে। হ্যাঁ, আচ্ছা, D01 এর ভ্যালু দেওয়া হচ্ছে কত? 00A1। তার মানে হচ্ছে আমি এইখান থেকে এই ফ্রেমে যাব, 01 মানে এক্স বরাবর কতটুকু ট্রান্সলেট হওয়া দরকার? 0। 0। ওয়াই বরাবর 0, জেড বরাবর আমি A1 A1। লেন্থটা আমার যাওয়া দরকার। তাহলে D01 আমরা এখান থেকেও দেখতেছি 00A1 হয়। আর তুমি যদি এই হোমোজেনাস ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা হিসাব করো, দেখবে সেখানে লেখা থাকবে 00A1, ঠিক আছে? দুইখানেই লেখা থাকলো। অ্যাকচুয়ালি এখন আমার যেটা লাগবে, এইটার থেকে যদি 00 বাদ দিই, অ্যাকচুয়ালি আমার এখানে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। কিন্তু আমি এইখান থেকে যদি 00A1 বাদ দেই তাহলে কি থাকবে একটু বলতে পারবে? এই পাশে লাস্টেরটা থেকে খালি শুধু A2 A1টা বাদ পড়বে। এইখান S3 থেকে খালি শুধু A1টা A1টা। বাদ যাবে, বাকিটা সেম থাকবে। ক্লিয়ার? তাহলে অ্যাকচুয়ালি এই জিনিসটা আসবে হচ্ছে 001, এটার সাথে আমি এই জিনিসটা ক্রস মাল্টিপ্লাই করব। হ্যাঁ, কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, ক্রস মাল্টিপ্লিকেশনের নিয়ম হচ্ছে নর্মালি যেটা হয়, আই জে কে, এই তিনটা গুণ দেই, এখানে আসে ধরো A1 A2 A3, আর এখানে থাকে হচ্ছে B1 B2 B3। তুমি যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম দিয়ে তুমি শুরু করবা। তাহলে আমি ফার্স্ট সেটটাই নিলাম, তাহলে প্লাস মাইনাস প্লাস, আই এর সাথে যখন গুণ দিবা এটা এটা কোনাকুনি গুণ হয়, আর এটা হবে প্লাস। তারপরে জে এর সাথে যখন গুণ দিবা A1 এর সাথে B3 মাইনাস
B1 এর সাথে A3 মনে আছে না তোমাদের সবার? আর ঠিক কে এর সময় যখন নিবা প্লাস কে ইন্টু এই A1 B2 মাইনাস B1 A2 মনে আছে? একটু নিজের একটু ঘাটবা ক্রস মাল্টিপ্লাই কিভাবে করে, আর যেটা মাথায় রাখবা এইখানে আই জে কে না বসিয়ে সব জায়গায় তোমরা বসাবা 1। ঠিক আছে, তাহলে আমার এটার জন্য যেটা গুণ হবে এটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথম অংশটা তাহলে আসবে হচ্ছে 1 1 1। এর ভ্যালু হচ্ছে কত? 0 0 1 0 0 1। আর এই অংশটা কত আসবে? এই যে যেটা আসতেছে ধরো A2 C3 মানে C1 C2, এটা আসতেছে হচ্ছে A2, এখানে একটা আসবে আর লাস্টেরটা আসবে হচ্ছে এটা। যখন গুণ দিবে ধরো 1 এর সাথে যখন গুণ দিবে তাহলে এই কোণাকুণি এইটা গুণ হবে। ক্লিয়ার? আবার যখন এই মাঝখানে একটা গুণ দিবা মাইনাস, তারপর এইটা গুণ হবে, লাস্টেরটা যেন প্লাস, এভাবে গুণ হবে। এটা একটু দেখবা, খুবই সহজ, তোমরা নিজেরাও শিখে এসেছো। একটু দেখে যেটা অ্যাকচুয়াল অ্যান্সার আসবে সেটা এখানে লেখা আছে, সেটা হচ্ছে অনেকটা এরকম আসতেছে। ঠিক আছে, তাহলে এই যেটা গুণফল পাবো সেটা আসবে হচ্ছে এই যে এটার মতোই, এই যে এখানে যা দেওয়া প্রথম তিনটা আর পরেরটা কত আসতেছে, আর 0 0 যেহেতু আমরা জানি 0 0 1, এটার সাথে যখন তুমি 0 0 1 অ্যাকচুয়ালি গুণ দিবা অ্যাকচুয়ালি 0 0 1ই আসবে, এটা আসবে সেকেন্ডটার জন্য। আর 0 1টা একটু দেখবা কত আসে আমাদের জন্য, এখানে আর 0 1 কত দেওয়া আছে একটু বলতে পারবে? আর 0 1টা এটা দেওয়া, এটার সাথে তুমি যদি 0 0 1 গুণ দাও কি আসবে? লাস্টের লাস্ট এই কলামটা। কলমটা থাকবে। তো এখানেও সেটাই দেওয়া হয়েছে, লাস্টের কলমটা দেওয়া হয়েছে আর এটা থাকতেছে। এখন এটার মানেটা কি একটু আমরা দেখি। এটার মানে হলো এক্স ডট কত আসে একটু হিসাব করে বলো। এক্স ডট কত আসে? এক্স ডট সমান সমান কি আসলো? A2 মাইনাস A2 মাইনাস A2, হ্যাঁ S θ1 ধরলাম S1 S2 ইন্টু থিটা θ1 ডট ওয়ান। প্লাস এটা যখন গুণ দিব মাইনাস মানে প্লাস হওয়ার কথা কিন্তু মাইনাস আছে A2, হ্যাঁ C1 থিটা টু। S2 থিটা θ2 ডট টু। θ2 dot। তাহলে আমি দেখতেছি এরকম একটা ভ্যালু আসতেছে স্যার এক্স বরাবর। আমার যদি রোটেশন মানে যদি ভেলোসিটি চাই, আমার A1 এর কোনো ইফেক্ট আছে নাকি নাই? দেখো A1 এর কোনো ইফেক্ট নাই। আমার নাই। A1টা যতই উঁচু হোক বা ইয়ে হোক আমার ভেলোসিটিতে কোনো ইফেক্ট ফেলতেছে না। ঠিক আছে, আমার রোটেশন পার্টেও ফেলবে না, এই পার্টেও ফেলবে না। তুমি যদি রোটেশন পার্টেও যাও দেখবা যে A1 এই পার্টটাই নেই। ঠিক একইভাবে Y2 এই ভ্যালুটা যদি খুঁজো একটা ভ্যালু আসবে। এখন আমাকে জেড এর ভ্যালুটা একটু বলো, Y2 আশা করি তোমরা হিসাব করতে পারো, জেড এর ভ্যালুটা বলো। জেড জেড এর বরাবর ভ্যালু হচ্ছে খালি 2A2 C থিটা টু P ডট থিটা থিটা টু টু। শুধু আসতেছে কত? দেখো থিটা টু এইখানে এর জিরোর পার্থক্য। সাথে এটা গুণ দিচ্ছি θ1 বাদ, আর এইটার সাথে আমার কি যোগ গুণ হচ্ছে খালি থিটা ডট টু। θ2 ডট। মানে এটা দেখে আমরা বুঝতেছি আমার যদি এই বরাবর কোনো লিনিয়ার মুভমেন্ট দরকার হয়, আমি θ1 এর ভেলোসিটি আমি যতই বাড়াই বা কমাই আমার কোনো কোনো লাভ হবে না। আমার জেড বরাবর মুভমেন্টের জন্য কোন ভেলোসিটিটা দরকার? এই ভেলোসিটিটা আমার কন্ট্রোল করা দরকার। ঠিক আছে, দেখো তুমি নিজেও দেখলে বুঝবা θ1 তুমি যত স্পিডেই ঘুরাও আমার জেড বরাবর কোনো ট্রান্সলেশন দিতে পারবে না। আমার এটার পয়েন্টটা ওই একই থাকবে। যত θ2টা তুমি যদি চেঞ্জ করতে পারো এটা জেড বরাবর তখন তোমাকে মুভ করে দেখাবে। ঠিক একইভাবে রোটেশনের জন্য তুমি যদি চেক করো, যদি আমি ওমেগা এক্স চাই তাহলে দেখো আমার θ1 আমি যাই বসাই কোনো একটা লাভ নাই, এক্স বরাবর কোনো মুভমেন্ট দিবে না। কোনটার জন্য মুভমেন্ট দিবে? আমার θ2 এর জন্য মুভমেন্ট দিবে। ঠিক একইভাবে ওমেগা ওয়াই চাই, ওয়াই বরাবর যদি আমি একটা মুভমেন্ট চাই মানে রোটেশনাল মুভমেন্ট, সেই ক্ষেত্রে আমার θ2তেই যেতে হবে। কিন্তু জেড বরাবর যদি আমি মুভমেন্ট চাই তখন আবার তুমি θ1-এ যাই ঘুরাও লাভ নেই তোমাকে, সরি θ2-তে যাই ঘুরাও জেড বরাবর মুভমেন্ট দিবে না। কোনটা দিবে? আমার হচ্ছে θ1 যেভাবে মুভ করতেছে সেটার উপর ভিত্তি করে আমার একটা ভেলোসিটি আসবে। তাহলে এটা বেসিক একটা জ্যাকোবিয়ানের ধারণা তোমাদের মাথায় এখন চলে আসছে। আচ্ছা, এখন অ্যাকচুয়ালি তোমাদের যেটা লাগবে এটার পাশাপাশি তোমাদের ইনভার্স জ্যাকোবিয়ানটা হিসাব করতে হবে। টাইম যেটা আমি খুব শর্টকাটে বলে দেই কিরকম একটু লাগে। তো তোমাদের সিঙ্গুলারিটিস মনে আছে কয় টাইপের সিঙ্গুলারিটিস ছিল? নর্মালি যেই দুইটা ভাগ করেছিলাম, একটা হচ্ছে বাউন্ডারি সিঙ্গুলারিটি আর একটা হচ্ছে আমার ইন্টারনাল সিঙ্গুলারিটি। বাউন্ডারি সিঙ্গুলারিটি ছিল একটা রোবট যদি একবার স্ট্রেসড অবস্থায় থাকে সেক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম কিছুটা লুজ করে, তখন আমার এইখানে একটা সিঙ্গুলারিটিস পাওয়া যায়। ঠিক আরেকটা সিঙ্গুলারিটিস ছিল যদি আমার অ্যালাইনমেন্টটা
এমন ভাবে হয়ে যায় যে মাল্টিপল সলিউশন সেম পজিশনের জন্য আসে, মানে এই সেম ওরিয়েন্টেশনটা দেখো আমি মাল্টিপল পজিশনের জন্য আনতে পারছি। দেখো আমার এক্স ওয়াই জেড এই তিনটা দিক সবগুলো রোবটের জন্য সেম না? এই যে জেড এর ধরো এটা হচ্ছে এক্স, এটা ধরো ওয়াই, এটা জেড, দেখো সবগুলোতে ওরিয়েন্টেশন সেম, কিন্তু আমার রোবটের পজিশনটা এক একটা সময় এক এক রকম, এক সময় এটা এক সময় আরেক রকম। যেটা দেখতেছি যে আমার মাল্টিপল সলিউশন, মানে সরি একটা পজিশনে যে আমি মাল্টিপল সলিউশন পাচ্ছি, এটাও আমার রোবটের জন্য ক্যালকুলেট করা কঠিন। ফরওয়ার্ড কিনেমেটিক্স যেমন সহজ, কিন্তু ইনভার্সটা ক্যালকুলেট করা কঠিন। ঠিক একইভাবে জ্যাকোবিয়ানের যেটা হিসাব করা হয় যে আমি জয়েন্টের ভেলোসিটি বলে দিব, এন্ড ইফেক্টরের ভেলোসিটি চাই, সেটা তোমার জন্য সহজ। কিন্তু তুমি যদি উল্টাটা বলি যে আমি এন্ড ইফেক্টরের ভেলোসিটি বলে দিব, আমার জয়েন্টের ভেলোসিটিটা কি হতে হবে সেটা হিসাব করা আমাদের জন্য কঠিন। এটা একটা উদাহরণ একটু আমাকে দিতে পারবে কেউ? এটা কি রকম? ধর আমি বলে দিলাম এই রোবটটা দিয়ে আমি একটা স্ট্রেট লাইন চাই, ঠিক আছে? এই রোবটটাতে আমি একটা স্ট্রেট লাইন চাই, বা ধর আমি এরকম একটা কার্ভ চাই। এখানে আমি কিসের ভেলোসিটিটা বলতেছি বলতে পারবা? ধর আমি 3 mm/s এরকম একটা স্ট্রেট লাইন চাই, তাহলে আমি বলতেছি অ্যাকচুয়ালি জয়েন্টের ভেলোসিটি এন্ড না এন্ড ইফেক্টরের ইফেক্টরের ভেলোসিটি? এন্ড ইফেক্টরের আমরা বলতেছি ভেলোসিটি। এন্ড ইফেক্টরের ভেলোসিটি। এখন আমার তাহলে হিসাব করতে হবে কি, এই জয়েন্টটা আমি কিভাবে রোটেট করব, এই জয়েন্টটা আমি কিভাবে রোটেট করব, বুঝতেছো? এটা ক্যালকুলেট করা হচ্ছে আমার ইনভার্স জ্যাকোবিয়ানের কাজ। তাহলে দেখো ইনভার্স জ্যাকোবিয়ানটাও খুব সহজ। আমরা জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স যেহেতু হিসাব করা শিখছি, ইনভার্সটা হিসাব করো তোমরা, আশা করি ম্যাট্রিক্সের ইনভার্স হিসাব করতে পারো। এখানে যেটা হচ্ছে এই অংশটা আমার হয়ে যাবে 1, এখানে আমি জয়েন্টের ভেলোসিটিটা বের করব, আমি ইনহিবিটরের ভেলোসিটিটা বলে দিচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, তো এটার কিছু উদাহরণ দেওয়া আছে, এটা তোমাদের এ সেকশনে বলা হয়েছে এটা কিভাবে সলভ করে। তোমাদের আপাতত যেহেতু টাইম কনস্ট্রেইন আছে, এটা তোমরা একটু সেলফ স্টাডি রাখো। তোমাদের এক্সামে আসার সম্ভাবনা একটু কম, কিন্তু যাদের আগ্রহ আছে তারা হয়তো পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করতে পারো, এই ইনভার্স জ্যাকোবিয়ানটা কিভাবে ক্যালকুলেট করতে হয়, অথবা একটু এই সেকশনের সাথে কথা বলতে পারো। ঠিক আছে, ইনভার্স জ্যাকোবিয়ানটা কিভাবে ক্যালকুলেট করতে হয়। তো তোমাদের এবারের এক্সামে হয়তো আসার সম্ভাবনা একটু কম, কিন্তু জ্যাকোবিয়ান থেকে একটা কোশ্চেন আসবে, এটা বর্ণনামূলক আসতে পারে, অন্তত একটা কোশ্চেন আসবে মোটামুটি ধরে রাখতে পারো, অথবা ম্যাথমেটিক্যাল একটা অংশ আসবে। তো ইনভার্সটা একটু শিখবা। আচ্ছা, যেটা একটু শর্টকাটে বলে দেই, ইনভার্স যেটা আমরা ক্যালকুলেট করি একটা ম্যাট্রিক্সের ইনভার্স, সেখানে দেখো একটা অংশ থাকে নিচে, ঠিক আছে, ডিটারমিনেট বলা হয়। এটা হচ্ছে 2x2 ম্যাট্রিক্সের জন্য এরকম একটা ডিটারমিনেট। এই অংশটা যদি আমার জিরো চলে আসে, তাহলে আমার এই ইনভার্সের এর কোনো সলিউশন তুমি বলতে পারবা? আমার ধরো নো ম্যাট্রিক্সের এই স্যার। অংশটা জিরো, ফাইনাল তাহলে কি আমার সলিউশন এই আছে। ইনভার্সটা তুমি বের করতে পারবা? আনডিটারমিনেট একটা অংশ চলে আসবে না, মানে ডিটারমাইন তুমি করতে পারবে না এটার অংশ যদি জিরো আসে। তাহলে এই যে দেখতেছো ডিটারমিনেট অফ এ, আমরা কোনো একটা জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সের, ধরো এটা হচ্ছে আমার একটা জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স, কই গেল জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স, ধরো এটা হচ্ছে আমার একটা জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সে ডিটারমিনেট যদি তোমার জিরো হয়ে যায়, তুমি তখন এটা ইনভার্স ম্যাট্রিক্সটা হিসাব করতে পারবে না। আর তুমি যখন ইনভার্স ম্যাট্রিক্সটা হিসাব করতে পারবে না, তখন তোমার এই যেরকম একটা এন্ড ইফেক্টরের ভেলোসিটি বলে দিবা, জয়েন্টের ভেলোসিটি খুঁজতে হবে, সেটা তুমি সলভ করতে পারবা না। সেসব জায়গায় আমার সিঙ্গুলারিটিস চলে আসে। ঠিক আছে, এটা একটু নিজেরা একটু ঘাটাঘাটি করতে পারো, এ সেকশনের হেল্প নিতে পারো, কোনো সমস্যা নেই এটা বোঝার জন্য। আর একেবারে যদি আরো আগ্রহ থাকে আমার সাথে তোমরা পরবর্তীতে যোগাযোগ করতে পারো। তো যাই হোক, 3x3 এর জন্য একটা বই ছিল, তোমাদের কি আপলোড দেওয়া হয়েছে কিনা একটু দাঁড়াও, একটা বইয়ের মতো আছে। ঠিক আছে, আমি জ্যাকোবিয়ানটা মোটামুটি হুম, এই একটা ক্লাস নোট থেকে নেয়া, এখানে খুব সুন্দর করে গুছিয়ে লেখা আছে যে ডিটারমিনেট অফ জে, এই একটা ভ্যালু চলে আসছে, এই ভ্যালুটা যদি আমি যেটা দেখলাম যদি জিরো আসে, সেই সব ক্ষেত্রে আমার সিঙ্গুলারিটিস চলে আসবে, সেটা আমরা তখন ঠিকঠাক মতো সলভ করতে পারবো না। এইখানে যেটা দেওয়া L1, এটা যদি জিরো হয়, ধরো এরকম একটা রোবট আছে, এই L1 এই লেন্থটা কি নর্মালি জিরো হওয়া সম্ভব? এই লেন্থটা নর্মালি জিরো হবে না। ঠিক একইভাবে দেখা যাচ্ছে L2, এটা কি জিরো হওয়া সম্ভব? এটা নর্মালি জিরো হবে না। তাহলে আরেকটা কন্ডিশন কি আছে, যদি থিটা 2টা জিরো হয়ে যায়, থিটা 2টা যদি জিরো হয়, তোমরা যদি একটু দেখো থিটা 2টা যদি জিরো হয়, তাহলে আমার রোবটটা কোন বরাবর থাকবে? ঠিক এক্স্যাক্টলি স্ট্রেসড অবস্থায় থাকবে। আর এই একবার স্ট্রেসড অবস্থায় থাকলে আমরা কি টাইপের সিঙ্গুলারিটিস বলছিলাম? একবার স্ট্রেসড অবস্থায় আছে, আমরা কি সিঙ্গুলারিটিস পাই? বাউন্ডারি। বাউন্ডারি সিঙ্গুলারিটিস। তো আমরা যেটা দেখতেছি ইনভার্স জ্যাকোবিয়ান দিয়ে আমরা খুব সহজে এই সিঙ্গুলারিটিস গুলো, ম্যাথমেটিক্যাল টার্মটা ধরো যদি একবারে না বুঝো,
তাহলে যেটা হবে, ভিজুয়ালাইজ হয়তো করতে পারবা না, কিন্তু এটা দিয়ে যেটা বোঝায় যে এখানে আমরা একটা বাউন্ডারি সিঙ্গুলারিটিস পাবো। ঠিক একইভাবে কিছু ইন্টারনাল সিঙ্গুলারিটিসও আসে, যেটার একটা প্রবলেম এখানে দেওয়া আছে, যে কই গেল, এই যে এই একটা রোবট আছে, এখানে টোটাল কয়টা জয়েন্ট দেখা যায়? টোটাল জয়েন্ট আছে হচ্ছে যেখানে 1 2, এখানে একটা টুইস্ট হচ্ছে, ঠিক আছে, যে এখানে দেওয়া 1 2 3 4 5, আর এইটা হচ্ছে উপর নিচ হতে পারে, টোটাল 6টা জয়েন্ট আছে। এর মধ্যে তোমাকে বলছে যে প্রথম 3টা জয়েন্ট দিয়ে, এই যে আমরা এই যে ডেভিড হার্ডেনবার্গের থিটা ডি এ আলফা হিসাব করেছি না, ঠিক একইভাবে দুইটাই হিসাব করা। প্রথম 3টা জয়েন্ট দিয়ে আমাকে বলছে সিঙ্গুলারিটিসটা বের করতে। তো 3টা জয়েন্ট দিয়ে আমরা ডিটারমিনেন্ট অফ জে বের করেছি, এরকম একটা অংশ আসে। তার মানে বুঝায় A2 A3 অথবা S3, এই তিনটার গুণফল 0 হতে হবে। এখন আমাকে একটু বলো তো, এটা একটা ছবি আঁকা হচ্ছে এখানে, A2 এটা 0 হওয়া উচিত? এই লেন্থটা 0 হওয়া উচিত না তোমাদের হিসাবে? যদি তুমি না এটা স্যার। 0 বসিয়ে দাও তাহলে একটা ঝামেলা, অথবা A3 এটা যদি 0 হয় তাহলে তোমাদের জন্য ঝামেলা। আরেকটা কি বলেছে, আরেকটা এসেছে হচ্ছে S3 মনে হয়। S3টা যদি আমার 0 হয়ে যায়, তার মানে থিটা থিটা যদি আমার 0 হয়ে যায়। এখন দেখো থিটা থিটা যদি আমার 0 হয়, তো পুরো এক্সটেন্ডেড অবস্থায় থাকবে এই আর্মটা, সেক্ষেত্রে তুমি একটা বাউন্ডারি সিঙ্গুলারিটিস পাবে, ঠিক আছে, যেহেতু এখন স্ট্রেসড অবস্থায় আছে। আরেকটা অংশ আছে, এই দুটা যোগফল আছে, C23 মানে হচ্ছে θ2 প্লাস θ3, ঠিক আছে, 2 3টা মানে হচ্ছে cos θ2 প্লাস θ3। cos θ2 প্লাস θ3 কত হবে? এটার মতো θ2 প্লাস θ3, এই ভ্যালুটা যদি আমার 0 হয়, যেটা হয় এই বরাবর আছে, যে হোক, এটা যেটা হয় যে আমার মাল্টিপল সলিউশন চলে আসবে একটা সিঙ্গেল পজিশনের জন্য, সেটার জন্য আমরা একটা ইন্টারনাল সিঙ্গুলারিটিস পাই। তো এটা একটু দেখতে পারো, এই সেকশনে এটা দেখানো হয়েছিল, তোমাদের ক্লাস যেহেতু একটু কম পেয়েছি, এটা একটু তোমরা নিজেরা স্টাডি করে নিও। আর এখানে স্লাইডের শেষেই দেওয়া আছে 3/3 ম্যাট্রিক্সের জন্য কিভাবে ডিটারমিনেন্ট হিসাব করতে হয়, খুবই সহজ, বা ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে হিসাব করতে হয়। ডিটারমিনেন্ট তো পারবেই, ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে হিসাব করতে হয় এটা তোমরা আশা করি সলভ করতে পারবে। এখন আমাকে বলো, ইনভার্স ম্যাট্রিক্সটা আমরা কেন বের করবো জ্যাকোবিয়ানের? এন্ড এফেক্টরের হ্যাঁ, ভেলোসিটি থেকে আমার জয়েন্টের জয়েন্ট ভেলোসিটি বের ভেলোসিটি যখন চাবো, ঠিক আছে। তো তোমরা যদি একটু বুঝে এটা সলভ করতে পারো, তাহলে এটা আবারও বলছি যে ভিজুয়ালাইজ করতে পারবে। আর না হলে যেটা হবে যে তোমার একটু ম্যাথমেটিক্যাল টার্মে এটা রাখতে হবে, ঠিক আছে। আমরা একটু পরে এই সেকশনের সাথে একটা ক্লাস শুরু করবো, আমাদের একটু 2 মিনিট ব্রেক দেওয়া হচ্ছে, কারো লাগলে একটু ব্রেক নিয়ে আসতে পারো। স্যার
আচ্ছা তোমরা আসো, এটাও রোল কল হচ্ছে এ সেকশন। আচ্ছা বি সেকশনের কেউ পরে আসছো? জি স্যার, জি স্যার। হ্যাঁ বলো, আইডি বলো। স্যার 142। স্যার রিয়েড 142। 007। আচ্ছা দাঁড়াও, একটা একটা করে একটু শেষ করি। 142, তারপর Sir, 147. 147, স্যার 007 রিয়েড। স্যার 154 দাঁড়াও একটু সিরিয়ালি আসি। Sir, 154, 172. 72, Sir, 162. 62, 154 54। জি স্যার আচ্ছা দেওয়া হয়েছে, হ্যাঁ। তারপরে রিয়াক্ট দুজন বললে একটু বলো আইডিটা আবার। স্যার 187 রেগুলার। আচ্ছা 187, স্যার রিয়েড 7। হ্যাঁ 7, এরপর একজনই, ঠিক আছে। রিয়েট 032। স্যার রেগুলার 191। তারা একটু দাঁড়াও, 042, তুমি এ সেকশন। না স্যার 032 স্যার। রেগুলার Red 191। একটু দাঁড়াও, আর কেউ আছো? আচ্ছা রেগুলারের মধ্যে আর কে বললে বি সেকশন? স্যার 184 স্যার রেগুলার 182। 82, ঠিক আছে। 184 স্যার স্যার রেগুলার 188। 88, আচ্ছা ঠিক আছে। স্যার 189 রেগুলার। 89, স্যার 188 রেগুলার। হ্যাঁ দেওয়া হয়েছে, স্যার, স্ক্রিন স্যার দেওয়া রেগুলার 191। 191। আচ্ছা এ সেকশন, তোমাদের টাইম কয়টা দেওয়া ছিল? 8:15 না? হ্যাঁ সরি 8:15 দেওয়া ছিল। একটু তোমাদের রোল কল হচ্ছে আইডি 003, Present, sir. 004, আচ্ছা ঠিক আছে। 004, 005, স্যার 4। 4 আছো? 5 আছো? জি স্যার 5 আছে স্যার আচ্ছা 20, Present. 21, প্রেজেন্ট স্যার 25, প্রেজেন্ট স্যার। 35, প্রেজেন্ট স্যার 39, Present, sir. 40, ইয়েস স্যার। 42, 43, Yes, sir. 43, 50, Yes, sir. 43 আছো? Yes, sir. 43. ও 42 আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 55, স্যার 61, Yes, sir. 62, ইয়েস স্যার। 63, ইয়েস স্যার 66, ইয়েস স্যার। 67, ইয়েস স্যার। 71, Present, sir. 73, Yes, sir. 75, 76, ইয়েস স্যার 79, ইয়েস স্যার। 82, Yes, sir. 84, 86, 89, 98, ইয়েস স্যার। 89 আছো? জি স্যার। আচ্ছা 100, ইয়েস স্যার। 103, 109, 103 স্যার 115, 120, 121, ইয়েস স্যার। 122, Yes, sir.